নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। বিবাহিত জীবন হোক বা অবিবাহিত জীবন হোক, সমস্যা আমাদের কিছু কিছু সময় লেগেই থাকে। সমাধানের চেষ্টা হয়তো আমরা খুঁজি, রাস্তা হয়তো আমরা খুঁজি, কিন্তু অনেক সময় হয় না, আমরা কিছু ভুল রাস্তায় চলে যাই যে সমাধানের শীর্ষে পৌঁছাতে পারি না। সরি, যদি রাস্তা সঠিক হয় তাহলে তো সঠিক জায়গায় পৌঁছাবোই, যদি রাস্তা ভুল হয় তাহলে সঠিক জায়গায় আমাদের পৌঁছানো হয় না। সঠিক রাস্তা কখন, কোন সময়ে, কিভাবে পৌঁছাবেন, সেই রাস্তাটা বলে দেওয়ার জন্য কিন্তু শুধু আমি আছি। জ্যোতিষ মানে এটাই। জ্যোতিষ মানে যদি মনে করেন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে, ভুল ভাবছেন আপনি। জ্যোতিষ মানে পথ প্রদর্শক, গাইডস। আপনাকে বলে দিতে পারে আপনি এদিকে যান, এদিক দিয়ে গেলে আগে পৌঁছাবেন, ভালো থাকবেন, এদিকে গেলে দেরি হবে, হয়তো আপনার রাস্তায় বিপদ হতে পারে। সাবধানে চলা বা আপনার সেই পথে চলা বা না চলার সম্পূর্ণ কিন্তু দায়িত্ব আপনার নিজের। তো অবশ্য জ্যোতিষের মানে সুদক্ষ কোনো জ্যোতিষের পরামর্শতে যদি আপনার জীবনকে চালানোর চিন্তা ভাবনা করেন, আপনি অবশ্যই ভালো থাকবেন। দেখে নেব একজন দর্শক বন্ধু আজকে ফার্স্টে কে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি চন্দ্রনগর থেকে বলছি। আচ্ছা, কার বিষয় জানবেন? এটা আমি আমার বিষয় জানবো। কি নাম আপনার? আমার নাম অজয় ঘোষ, মায়ের নাম চঞ্চলা ঘোষ। অজয় ঘোষ, মায়ের নাম চঞ্চলা ঘোষ। আপনার আনুমানিক বয়স কত হচ্ছে? আমার আনুমানিক বয়স 34। 34, তাই তো? হ্যাঁ মানে আমার অনুষ্ঠান আপনি মনে হচ্ছে দেখেন, তাই তো? হ্যাঁ স্যার, আপনার অনুষ্ঠান দেখি। কেমন লাগে? খুব সুন্দর, খুব ভালো লাগে। বলুন, কি প্রশ্ন আছে আপনার? স্যার, আমার বিয়ে আর আমার একটু ব্যবসা নিয়ে। সবার আগে একটা বিষয় বলি, আপনি বর্তমান অবস্থাতে একটা জিনিস লক্ষ্য করবেন, এটা যদি আমি বলি আপনাকে ঠিক 9 মাস আগের কথা, তো তখনও এই পর্যায়টা ছিল না যেটা বর্তমানে ঘটছে। যে দেখবেন আপনাকে যেন মানুষ আগে যে ভীষণভাবে একটা বিশ্বাস করতো, আপনার কথার একটা দাম ছিল, আপনি ইদানিং বুঝতে পারবেন আপনার কথার মূল্য যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে আপনাকে যেন মানুষ ঠিকঠাকভাবে বিশ্বাস করতে চাইছে না বা ভরসা করতে চাইছে না, এরকম কোনো একটি বিষয় আপনি লক্ষ্য করছেন এই টাইমে? একদম। যার কারণে ব্যবসায়িকগত দিকেও দেখবেন যে আপনার কিন্তু একটু কমতি ভাব, বা পরিবারগত দিকেও দেখবেন মাঝে মধ্যে পরিবারের ভিতরে বিনা কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। এরকম ব্যাপার কিন্তু ক্রমাগত আপনার লাইফে কিন্তু তৈরি অলরেডি হয়ে গেছে। আমার বক্তব্য অনুযায়ী আপনি কিন্তু কঠিন সমস্যায় পড়েননি, কিন্তু পড়তে চলেছেন। এবছর একদম শেষের দিকে, মানে 2024 সেপ্টেম্বর 28, 28শে সেপ্টেম্বরের পরে আপনার সময়টা একটু বেশি খারাপ হবে। এখন যা আছেন মোটামুটি ঠিকঠাক আছে। আপনাকে দুটো জিনিস বলছি শুনুন। প্রতিকার সবসময় তো রত্ন তাবিজ কবজে হয় না। আপনার সব থেকে বড় দিক হচ্ছে আর্থিক দিক আসতে গিয়েও আসছে না, মানে আর্থিক দিক কিন্তু একটা টানাটান ব্যাপার কিন্তু আপনার চলছে, ঠিক তো? এই জায়গাটার কভারেজ হয়ে গেলে আপনার বর্তমান মনে হচ্ছে যে এই জায়গাটার কভারেজ হয়ে গেলে আমি ভালো থাকবো। তো সেই জায়গাটার কথা বলছি। এটার প্রধান কারণ হচ্ছে রাহু গ্রহের একটু ডিস্টার্ব আপনার রয়েছে। তো রাহু গ্রহের একটু প্রতিকার করিয়ে নেবেন। তাছাড়া আপনাকে দুটো জিনিস বলছি। আপনি প্রত্যেক দিন, যেহেতু আপনার ব্যবসা, আপনি প্রত্যেক দিন হিসাব করে বা প্রত্যেক সপ্তাহে একটা হিসাব করবেন, যা ইনকাম করবেন তার অন্তত 2% কি 1%, 2% যদি না পারেন 1%, এমন কোনো প্রাণীকে খাওয়াবেন যার অভুক্ত, মানে মানুষ, গরু, ছাগল, কুকুর এরকম হতে হবে কোনো ব্যাপার নেই। কালো কুকুর বা কালো গরু হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এরকম কোনো অভুক্ত প্রাণীকে আপনি খাওয়াবেন যাদের সেই খাবারটা অরিজিনালি খুব প্রয়োজন, বা আপনার কাছে খেয়ে তারা সন্তুষ্টি হচ্ছে, তাদের ক্ষুধা নিবারণ করতে পারছে। আপনি যদি এই মুহূর্তে কোনো রেমেডি, কোনো প্রতিকার নাও নিতে পারেন, এই যতটুকু বললাম এতটুকু করুন। 3টে মাস দেখুন, 3টে মাস পরে আপনি ফোন করে বলবেন দাদা আমি ভালো আছি। আমি দুটো তো একসঙ্গে বলতে পারছি না, ডিস্টার্ব রয়েছে আপনার টোটালি। মানে এই সময়, মানে এর আগে তো হচ্ছেই না। আমি সেপ্টেম্বরের 28 তারিখ বললাম, সেপ্টেম্বরের আগের 28 তারিখের আগে তো হচ্ছে না, এবং এর পরে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেখানে ডিস্টার্ব আছে। তবে একটু বলি, তন্ত্র প্রয়োগ চলছে আপনার বাড়িতে। বিস্তীর্ণ জানতে একটাবার ফোনে যোগাযোগ করুন, সব তো মিডিয়াতে বলা সম্ভব নয়। যাই হোক, আজকের অনুষ্ঠান কিন্তু সেম বিষয়। বিবাহ আপনার হচ্ছে না, দীর্ঘদিন চেষ্টা করেছেন কিন্তু বিবাহ হচ্ছে না। পাত্রপক্ষ দেখে যাচ্ছে বা পাত্রীপক্ষ দেখে যাচ্ছে, পছন্দ করে যাচ্ছে, ঠিক আছে আমরা জানাবো, জানানো হচ্ছে না, ঠিক আছে আমরা আসবো, আশা আর হচ্ছে না।
চেষ্টা অনেক করেছেন, নিট ফল জিরো। এইরকম পর্যায়ে মধ্যস্থ এরকম পর্যায়ে যারা রয়েছেন, একটাবার তাদের জন্য অনুষ্ঠানটি শুনুন। আসা না আসা পরের কথা। যদি মনে লাগে, প্রয়োজন বোধ করেন, তবে আসবেন। সম্পূর্ণ শাস্ত্রজ্ঞ অনুষ্ঠান। যদি আমরা অনুষ্ঠানটি শুনে প্রয়োজন বোধ মনে হয় তাহলে আসবেন, নচেত আসার প্রয়োজন নেই। যাদের মনে ভ্রান্তি আছে আমার রূপ আছে, গুণ আছে, অর্থ আছে, পারিবারিক নাম আছে, এই দম্ভ যাদের আছে তারা ভুলে যান, এই দম্ভ দিয়ে কিছু হবে না। আমার সঙ্গে কেউ একজন চ্যালেঞ্জ করেছিল, প্রফেশনালি, উনি একজন চিকিৎসক, চ্যালেঞ্জ করেছিল ওনার মেয়ে রূপের দিক দিয়ে খুব ভালো, গুণের দিক দিয়ে সেও চিকিৎসক হচ্ছে, অর্থাৎ তার বিয়ে সুনিশ্চিত হবে। আমি 3 বছর সময় দিয়েছিলাম, 4 বছরেও সে মেয়ের বিয়ে দিতে পারেনি। জন্মছকে আমাদের যখন ভূমিষ্ঠ হয় না, তো লগ্ন ভিত্তিক দিকের বৈচিত্র্য শুরু হয়ে যায়, আর জন্মছক আমাদের বলে দেয় কখন কেমন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হবে, বিয়ে আমাদের কেমন হবে, আমাদের বিবাহিত জীবনে সুখময় কি সুখময় হবে না, শান্তিদায়ক হবে কি শান্তিদায়ক হবে না। বিবাহিত জীবনে আমাদের বিভিন্ন প্রকার পর্যায় ঘটে। অনেক সময় দেখা যায় বিয়ের পরে ভীষণ পরিমাণে ডিস্টার্ব, বিয়ের পরে ডিভোর্সের পর্যায়ে হয়ে যাচ্ছে। অনেকের দেখা যাচ্ছে একাধিক বিবাহ হচ্ছে, অনেকের বিবাহ হচ্ছে না। জন্মছকে শুধু একাধিক বিবাহ থাকলে আপনি শান্তি পাচ্ছেন তা নয়। একাধিক বিবাহ মানে তো আপনার শান্তি নয়। যদি একটা বিয়েতে আপনার শান্তি হতো তাহলে একাধিক বিবাহ আপনার কখনো হতো না। তো এটা যতক্ষণ না আপনি বিচার করে জানছেন যে আপনার জন্মছকে আসল বৈশিষ্ট্য কি আছে, কি কারণে আপনার বিবাহিত জীবন শুরু এবং মধ্যস্থ বিবাহিত জীবনে ডিস্টার্ব হতে পারে, সেই কারণটাকে আপনার জানতে হবে। তাহলে কিন্তু আপনি সমাধান পাবেন, নচেত আপনি সমাধান পাবেন না। 3 অফ টাইম মেন প্রবলেম আমাদের বিবাহিত জীবনের মধ্যস্থ এবং আমাদের বিবাহিত জীবনের পূর্বে। অনেক উপযুক্ত পাত্র, উপযুক্ত পাত্রী, বয়স হয়ে গেছে, তাদের রূপ আছে, গুণ আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, ভালো ডিগ্রি আছে, ভালো জায়গায় কর্ম করছেন, বয়স দিনকে দিন বাড়ছে, কিন্তু বিবাহের কোনো সম্বন্ধ এগিয়ে আসছে না। কোনো সম্বন্ধ বিয়ের জন্য তৈরি হলেও তা লাস্ট পর্যায়ে 11th আওয়ারে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। চেষ্টা কেউ কম করে না, সকলে চেষ্টা করে, কিন্তু চেষ্টার সাফল্যে অনেকে পৌঁছাতে পারে না, অনেকে পৌঁছে যায়। তাহলে কি কারণে? শুধু কি গ্রহগত দোষের কারণে না? আপনারা শুনেছেন মাঙ্গলিক নামক কোনো দোষ, মাঙ্গলিক দোষ থাকলে শুধু বিয়ে হয় না। শুধু কি মাঙ্গলিক? আমার দেখা তো এরকম অসংখ্য অমাঙ্গলিক আছে যাদের বিবাহ হচ্ছে না। আমার দেখা অসংখ্য মাঙ্গলিক আছে যাদের বিবাহ হচ্ছে না। তাহলে শুধু কি মাঙ্গলিক যে আপনার বিবাহিত জীবনে বাধা হতে পারে, না অন্য কোনো কারণ? 3 প্রকার কারণের কথা বললাম যে আমাদের ডিস্টার্ব করতে পারে। 3টে কারণ নিয়ে আলোচনা করব, তার ব্যাখ্যা থাকবে এবং প্রতিকারের রাস্তাও থাকবে। দেখেন ও কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, আমি দাসনগর থেকে বলছিলাম, হাওড়া দাসনগর। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে একটু জানবো। কি নাম আপনার? হ্যালো, কি নাম আপনার? আমার হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা ফোন, এই লাইভ অনুষ্ঠান। যারা ফোন করছেন অনুগ্রহ করে শুনবেন। যারা ফোন করছেন টিভির সাউন্ডটা মিউট করে দয়া করে কথা বলবেন, তাহলে আপনার সঙ্গে আমার বার্তালাপে কোনো প্রকার সমস্যা তৈরি হবে না। যাই হোক, 3 প্রকার প্রবলেমের কথা বললাম। 3 প্রকার প্রবলেম যা আমাদের বিবাহিত জীবনের শুরু এবং বিবাহিত জীবনের পরেও ডিস্টার্ব করতে পারে, অর্থাৎ বিয়ের আগে বা বিয়ের পরে ডিস্টার্ব করতে পারে। প্রথম কারণ হচ্ছে আপনার জন্মছকে কোনো গ্রহ দোষ নেই। তো সে হতে পারে মাঙ্গলিক, বীজযোগ, ভৌম দোষ, কালসর্প, কেমদ্রুম, যে কোনো দোষ। প্রত্যেকটা দোষেরই কিন্তু এক একটা ব্যতিক্রম দিক রয়েছে, সেগুলো আদতেও নেই। তো সেটাকে আপনার দেখার প্রয়োজন রয়েছে। যদি থাকে কি প্রকার আছে, কিভাবে আছে, কেমন ফল প্রদান করছে, আপনার দশা মহাদশা অনুযায়ী, আপনার গোচর অনুযায়ী কতদিন প্রদান করবে, দেখার কিন্তু খুব বেশি গুরুত্ব রয়েছে। এটা যতক্ষণ না আপনি দেখছেন, জানছেন, ততক্ষণ আপনি সমাধানের জায়গা পৌঁছতে পারবেন না। সমাধান করতে গেলে আগে তো আপনাকে রোগটা ধরতে হবে, তারপর তো সমাধান করতে পারবেন। আপনার বিয়ে হচ্ছে না, আমি আসতে আমি প্রতিকার করে দিলাম সমাধান হবে। প্রতিকারটা কি করব?
সমস্যা এক্সাক্ট থাকবে, সেই সমস্যা তো প্রতিকার হবে, তাহলে আগে সমস্যাটা জানতে হবে। আর সেই সমস্যার প্রথম একটা পার্ট হচ্ছে যে জন্মছকে গ্রহদোষ। আলোচনা করবো, দেখে নেবো কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? টিভি সাউন্ড মিউট করে কথা বলুন। কোথা থেকে বলছেন? আমি ফালাকাটা থেকে বলছি। ফালাকাটা থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আমার স্বামীর সম্পর্কে। স্বামীর নাম? সুব্রত সাহা। সুব্রত সাহা। আচ্ছা, আপনার শাশুড়ির নাম কি? শাশুড়ি মায়ের নাম সাধনা সাহা। সাহা। আচ্ছা, সুব্রত ওর বয়স কত হয়েছে আনুমানিক? ওর এখন 45। 45 ইয়ার্স। কি প্রশ্ন আছে আপনার, বলুন। আচ্ছা স্যার, আপনার কাছে উনি গেছিল, দেখিয়েছিল, ঠিক আছে, উনি উপকার পেয়েছিল। আচ্ছা, কিন্তু এখন আবার ওই আগের সমস্যাই চলে আসছে, যেমন ব্যবসা বাণিজ্য আবার মানে ছেড়ে বেড়া হয়ে যাচ্ছে, মানে একভাবে থাকতে পারছে না ব্যবসাতে। আচ্ছা আচ্ছা, আমার কাছে মানে কোচবিহার চেম্বারে এসেছিল, তাই তো? হ্যাঁ, কোচবিহার চেম্বারে এসেছিল বলছি, আমার কোচবিহার চেম্বারে এসেছিল। না না, কোচবিহার চেম্বারে না, শিলিগুড়িতে দেখিয়েছিল। শিলিগুড়িতে এসেছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু বর্তমান পরিস্থিতিটা দেখার প্রয়োজন আছে একটু, আমি যা দেখতে পাচ্ছি। আচ্ছা, বাস্তুগত দিকের কোনো প্রবলেম হতে পারে। বাস্তুগত দিকের প্রবলেমের জন্য সর্বোত্তম ভাবে দেখবেন আপনার বাড়িতে মানসিক শান্তিটা একটু বিচ্ছিন্ন রয়েছে, মানে সবার সঙ্গে সবার একটা দ্বন্দ্বত্ব ভাব, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু বর্তমানে চলতে আছে, ঠিক কিনা? এটা বাস্তুগত দিকের একটা ভীষণ প্রভাব পড়ছে বর্তমান জাতকের, যার কারণে মানসিক তো শান্তি নেই, এবং মানে কখন কি করবে সময় মতো সবকিছু করে উঠতে পারছে না, এরকম একটা মিলমিশ দ্বন্দ্ববিক ভিতর দিয়ে বর্তমানে চলছে। তা যতক্ষণ এই বাস্তুগত দিকের এক্সাক্ট কোনো সমাধান না হবে ততক্ষণ কিন্তু উনি ভালো থাকতে পারবে না। আপনারা যখন এসেছিলেন, আমি তো আবার সেম ডেট চেম্বার রয়েছে, আপনি একবার যোগাযোগ করুন চেম্বারে, আমি দেখে দেবো, কোনো প্রবলেম নেই। কেমন? আপনি কোচবিহারে আছেন তো না? একদম একদম, আমার তো চেম্বার দুটোই রয়েছে, কোচবিহার রয়েছে, শিলিগুড়ি রয়েছে। 28 তারিখ কোচবিহার, 29 তারিখ শিলিগুড়ি। এই মাসেও সেম, পরে প্রত্যেক মাসেই থাকে। আপনি একটাবার 20 তারিখের পর নাম বুকিং করে চলে আসবেন। দর্শক বন্ধুদের, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি, বিবাহিত জীবনের বাধা এবং তার 3টি কারণ। আর 3টি কারণের প্রধান কারণ হচ্ছে আপনাদের গ্রহদোষ। গ্রহের পর্যায়, তার দশা অন্তর্দশা, তার গোচর ফল আমাদের বিবাহিত জীবনের পর্যাপ্ত ভাবকে দারুণভাবে প্রভাব দেয়। ফার্স্ট পয়েন্ট বিস্তীর্ণ অবশ্যই বলবো, সেকেন্ড পয়েন্ট আলোচনা করি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি যেখানে থাকেন, হ্যাঁ একদম ঠিকই ভাবছেন, আপনার বাস্তু বলছে, বাস্তু যদি ঠিকঠাক না থাকে, আপনার গ্রহগত দিকের বৈশিষ্ট্য যেমনই থাক, যত পজিটিভ থাক, বাস্তু দেখবেন সমস্ত কিছু বিয়ের জন্য সব কিছু ঠিকঠাক আছে। আপনার বাড়িতে দেখতে এসছে, ফাইনাল কথাবার্তা বলবে, সব কিছু রেডি, ঠিক আছে, আমরা আজকে না বাড়িতে গিয়ে জানাবো। আর আপনি জানতে পাচ্ছেন না, মানে আপনার বাস্তুতে ঢুকলো, টোটাল সম্পর্ক নষ্ট হয়ে গেল। তাহলে বাস্তু দোষ যদি থাকে, আপনার বিবাহিত জীবনে না শান্তি পাবেন, না বিবাহিত জীবনের কোনো নতুন কথাবার্তা আপনি এগোতে পারবেন। তাই বাস্তু খুবই ইম্পর্টেন্ট, একটু লাইনে থাকবেন প্লিজ। বাস্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের প্রত্যেকের জীবনে, যে বিয়ে হওয়ার দিক থেকে বা বিয়ে হওয়ার পরে। এই বিষয় জানার জন্য প্রত্যেক ক্ষেত্রে আপনাদের বাস্তুটাকে ভালো করে বিচার করা, মেনশন করার দরকার আছে, তাহলে সমাধান পাবেন। হ্যাঁ, থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনারা যে বাড়িতে থাকেন, বাস্তুগত দিকে একটা বললাম, প্রত্যেকেরই পার্শ্বিক থাকে, প্রত্যেকেরই রিলেটিভ থাকে, প্রত্যেকেরই খুব ইম্পর্টেন্ট। থার্ড আর লাস্ট পয়েন্ট, প্রত্যেকেরই পার্শ্বিক থাকে আর রিলেটিভ থাকে। আর আজকের দিনে ম্যাক্সিমাম আপনার নিজের কিছু মানুষ আছে, নিজের কিছু পার্শ্বিক আছে। নিজের পার্শ্বিক মানে আপনার কাছে যে থাকে, আপনার ঘনিষ্ঠ, সে নিজেরই বলতে হয়, আপনার ভালো দেখতে পায় না, তাই আপনার উপরে কোনো তন্ত্র প্রয়োগ করতে পারে। ভাবনা একদমই ঠিক আপনাদের, যে পয়েন্টটা লাস্ট বলছি, অর্থাৎ তন্ত্র প্রয়োগ। তন্ত্র প্রয়োগ করে আপনার বিবাহটাকে বেঁধে রেখে দেয়া যায়। তাই বাস্তু ঠিকঠাক বা আপনার জন্মছকে কোনো দোষ থাকুক না থাকুক, আপনার জন্মছকে কোনো দোষ থাকুক না থাকুক, যদি আপনার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করে থাকে, যতক্ষণ না তার কোনো প্রতিকার হচ্ছে, এক্সাক্ট কোনো সমাধান আপনি কখনো পাবেন না। 3টের বিস্তীর্ণই বলবো ভেঙে, দেখেন কে রয়েছে। হ্যালো
হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি, কুমার দাস। আচ্ছা আচ্ছা, কার বিষয় জানবেন? মেয়ের বিষয় জানবেন। সুকুমার দাস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মায়ের নামটা? জ্যোৎস্না দাস। জ্যোৎস্না দাস। আনুমানিক বয়স কত হয়েছে আপনার? আমার বয়স? হ্যাঁ, আমার বয়স 52। 52। কি প্রশ্ন আছে আপনার? ওই মেয়ের বিয়ের ব্যাপারে, মেয়ের তো দেখাশোনা হচ্ছে, আমি তো এখনো পর্যন্ত ঠিক। ফার্স্টেই জিজ্ঞাসা করলাম কার বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে প্রতিভা দাস। প্রতিভা দাস। আপনার মিসেসের নাম কি? মেয়ের মায়ের নাম? মিসেসের নাম হচ্ছে জ্যোৎস্না দাস। জ্যোৎস্না দাস। আর মেয়ের আনুমানিক বয়স কত হচ্ছে? মেয়ের বয়স হচ্ছে 27। 27। একটু বিষয় বলছি, মন দিয়ে শুনবেন এবং উত্তর দেবেন। আপনার মেয়ের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলছে উপযুক্ত বয়স হওয়ার পরেও আপনার মেয়ের সম্বন্ধ প্রচুর দেখছেন, কিন্তু বিয়ে হতে চাইছে না। একাধিকবার কথাবার্তা এগিয়েও সেখানে স্টপ হয়ে যাচ্ছে, এরকম সমস্যা বারবার ঘটছে, ঠিক তো? জন্মছক অনুযায়ী বলছে শুক্র গ্রহের বিশেষ নিচস্তর কারণে এবং আপনার মেয়ের যে বাস্তুতে আপনারা বর্তমান রয়েছেন, বাস্তুগত দিকেরও কারণ রয়েছে। এমনও ঘটনা ঘটেছে আপনার মেয়েকে দেখে পছন্দ করে গেছে, ঠিক আছে আমরা জানাবো, কিন্তু ওই জানানো আর হয়ে ওঠেনি, ওই জানানো কোনোদিনও আপনাদেরকে আর জানায়নি। এরকম একাধিকবার ঘটেছে। আলটিমেটলি আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, বয়সটা তার ক্রমাগত বেড়ে যাচ্ছে। দেখবেন এদিনও আপনার মেয়ের একটা নিজের ভিতরেও যেন একটা খিটখিটে ভাব চলে এসছে, মানে বারবার এই বিয়ের দেখাশোনার পরে তার নিজের ভিতরে একটা নেগলেসি ভাব চলে আসছে, ঠিক কি না? এটার প্রধান কারণ হচ্ছে আপনার বাস্তুতে একটু ডিস্টার্ব আছে, আর ওর শুক্র গ্রহের ডিস্টার্ব আছে, মানে শুক্র মঙ্গলের একটু ডিস্টার্ব আছে। যতক্ষণ আর প্রতিকার হচ্ছে ততক্ষণ আপনি সমাধান পাবেন না, অর্থাৎ মেয়ের বিয়ে দিতে পারবেন না। ঈশ্বর না করুক এরকম হোক। এরকম অবস্থায় কোনো প্রকার যদি বিবাহ হয়েও যায়, সেই বিবাহিত জীবন কিন্তু সুখময় হবে না। অবশ্যই বিবাহের আগে, মানে আপনি এখনই বলবো কোনো জ্যোতিষকে দ্বারা, বা আপনি আমার চেম্বারে বা আমার বাড়িতেও আসতে পারেন, বা দক্ষিণেশ্বর চেম্বারে আসতে পারেন, আগে বিচার করে দেখতে হবে গ্রহগত দিকের ওর যে পজিশন বললাম সেটার পরিস্থিতি অনুযায়ী কি প্রতিকার দেয়া যায়। সেটা প্রতিকার করলে আপনাকে কোথাও যেতে হবে না, বিয়ের সম্বন্ধ আপনার বাড়িতে আসবে এবং সুযোগ্য পাত্রের সঙ্গে আপনার কন্যা সন্তানের বিবাহ হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, একটা কথা বারবার বলছি, জন্মছকে কি বৈশিষ্ট্য আছে সেটা আমাদের কিন্তু আগে দেখতে হবে। ইনবর্ন আমাদের লগ্নর প্রভাব কোথায় আছে, কত ডিগ্রি বেস করছে, শুক্রের প্রভাব কি আছে, মঙ্গলের প্রভাব কি আছে, লগ্নের 7th হাউস, এই 7 নম্বর ঘর আমাদের জীবনের বিবাহিত জীবনের বিপর্যয়কারক ঘর। 7 নম্বর ঘরকে যদি আমরা এড়িয়ে যাই আর কিচ্ছু দেখতে পাবো না। অর্থাৎ বিবাহিত জীবনের চশমা, জ্যোতিষ জগতে বিবাহিত জীবনের চশমা বা বিবাহিত জীবনের চক্ষু বলা হচ্ছে এই সপ্তম ভাগকে। তাই সপ্তম ভাগ এড়িয়ে গেলে হবে না, সর্বোত্তম ভাবে, সর্বমধ্যম ভাবে এবং সর্বনিম্ন ভাবে, এই 3 প্রকার ভাবে বিচার করতে হবে সপ্তম ভাবকে। দেখুন ও কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ, আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম কি বললেন? আচ্ছা, মায়ের নাম কি আপনার? আচ্ছা, আনুমানিক বয়স 60 বছর। আচ্ছা, কি প্রশ্ন আছে শারীরিক দিক নিয়ে? ঠিক আছে, শুনতে থাকুন। প্রথম অবস্থান হচ্ছে আপনার বর্তমানে রাহু গ্রহের অবস্থান খুব খারাপ রয়েছে, সঞ্চয়ের জায়গায় রাহুর অবস্থান রয়েছে, সঞ্চয়ের জায়গায় রাহুর অবস্থান রয়েছে, প্লাস শনি ব্যতীত হয়ে রয়েছে। বলছে শনি ব্যতীত ব্যক্তি নিজের সম্পত্তি বা নিজের কোনো জিনিসের প্রতি নিজের অধিকার ঠিক দেখাতে পারে না, এবং তার সে যতই হিসাব করে চলুক, হিসাব করে তার অর্থ প্রচণ্ড পরিমাণে ব্যয় হবে, সে ক্রমাগত ঋণগ্রস্ত হয়ে যাবে। ঠিক এরকম সমস্যা আপনার বর্তমান চলছে, ঠিক কিনা? এটার প্রধান কারণ কি? একদিক দিয়ে শনি আর একদিক দিয়ে রাহু। মানে দেখবেন মানুষ আপনাকে কথা দিচ্ছে দেবে, কিন্তু সেই টাইম বা সেই ডেট কারোর মুখের কথার সঙ্গে মিলছে না, এরকম ভাবে আপনি বিভ্রান্ত হচ্ছেন বারবার, তাই তো? এটা কি করে সমাধান হবে? সবার আগে ভাবতে হবে অর্থ আপনার কাছে রয়েছে, বর্তমান আপনার যে পরিস্থিতি, অর্থ কাছে রয়েছে কিন্তু ছড়িয়ে রয়েছে, হাতে নেই। এটাই ঘটছে নিশ্চয়ই।
অর্থ একদম অর্থ দেখুন এখানে একটা ব্যাপার বারবার আমাদেরকে বিচার করে দেখতে হয় জন্মছক অনুযায়ী। যাদের বৃহস্পতি ভালো, আপনার বৃহস্পতি ভালো, অর্থ থাকবে, কিন্তু বৃহস্পতি এমন একটা পর্যায়ে রয়েছে বা রাহুর যে পর্যায়ে রয়েছে, আপনার অর্থ আপনার হাতে না থেকে ছড়িয়ে থাকবে আর আপনি সেই অর্থ হাতে আনতে পারবেন না। আর্থিক দিকের সমস্যা আপনাকে ব্যতীত করবে এবং দেখবেন প্রবল পরিমাণে আপনার শত্রু কিছু তৈরি হচ্ছে, নিশ্চয়ই লক্ষ্য করছেন। একদম প্রতিকার সম্ভব অবশ্যই, সেটা কি রাহু গ্রহের প্রতিকার করতে হবে আর শত্রু দমন করতে হবে। এই রাহু গ্রহের প্রতিকার করে যদি শত্রু দমন ক্রিয়া করেন, কারণ দেখুন যারা অর্থ যাদের কাছে দিয়ে রেখেছেন বা যে পর্যায়ে রয়েছে তারা এক প্রকার শত্রুতা করছে বলেই কিন্তু অর্থ হাতে পাচ্ছেন না, তাহলে শত্রু দমন করতে হবে আর রাহু গ্রহের প্রতিকার করতে হবে, 100% সমাধান অবশ্যই পাবেন। কেমন? ভালো থাকবেন। বলছিলাম বিবাহিত জীবন নিয়ে। বিবাহিত জীবনে কি পর্যায়ে আমরা থাকলে আমাদের বিবাহিত জীবনে কোনো প্রকার সমস্যা দেখা দেবে না, সেটার জন্য 3 রকম সমস্যার কথা বললাম। এই 3 রকম দিক কিন্তু আপনাদের লক্ষ্য অবশ্যই করতে হবে। তো সম্পূর্ণভাবে আমরা প্রথম যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি আমাদের সপ্তম ভাব বা আমাদের জন্মছকে আমাদের গ্রহগত দিকের বৈশিষ্ট্য। গ্রহগত দিকের বৈশিষ্ট্য বিচার করতে গেলে প্রথম বিচার করতে হবে শুক্র গ্রহ আর মঙ্গল গ্রহ। কিন্তু শুক্র মঙ্গল বিচার করে পাতি বিচার করে হবে না, ডিপ বিচার করতে হবে লগ্নের 7th হাউস, 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরে কে বসে আছে? সপ্তমপতি। সপ্তমপতি কোথায় আছে? আর সপ্তমপতির ঘরে বর্তমান কে অবস্থান করছে? সে পজিটিভ ভাবে আছে না নেগেটিভ ঘরে আছে? আর সপ্তমপতি যেখানে বসে আছে সে মিত্রকারক গ্রহের সঙ্গে আছে না শত্রুকারক গ্রহের সঙ্গে আছে? পূর্বেই অনুষ্ঠানে আলোচনা করেছি সপ্তমপতি যদি মিত্রকারক গ্রহের সঙ্গে থাকে বিবাহিত জীবনের পর আপনার বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি হবে, তাদের দ্বারা সুফল পাবেন, ভালো হবে, ভালো নাম করবে। যদি শত্রুতার জায়গা থাকে বিয়ের পরে প্রবল পরিমাণে সাংসারিক দিক দিয়ে শত্রুতা বৃদ্ধি হবে। সাংসারিক দিক দিয়ে আপনার এমন শত্রুতা হবে যে শত্রুর কোনো ব্যয় ব্যতীত তাদের কথাবার্তার জন্য আপনার সংসার বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে, আপনার বিভিন্ন দিক দিয়ে হেনস্থা পর্যন্ত করতে পারে। তাই সপ্তম ঘরটাকে ভালো করে বিচার করতে হবে সপ্তম পতি কোথায় বসে আছে, সপ্তম পতি বা সপ্তম ঘরে কোন গ্রহ আছে, সে নেগেটিভ আছে না পজিটিভ আছে, আর বর্তমান তার দশা। আলোচনা আরো করবো, দেখে নেবো কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? কে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে। কার বিষয় জানবেন? নাতনির বিষয়ে। নাতনি? হ্যাঁ নাতনি। নাম বলুন। সংকেতটা কোলে। আচ্ছা, আপনার মেয়ের নাম? আপনার নাতনির মায়ের নামটাও বলতে লাগবে। রেখা কোলে। রেখা কোলে। আচ্ছা, হ্যাঁ। নাতনির বয়স কত হয়েছে আনুমানিক? এই 11 পড়ছে। আচ্ছা আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন আছে? পড়াশোনা নিয়ে? না, মানে ওর একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, সেটা নিয়ে আমি জানতে চাইছি। কেটেছে না কাটেনি, কি ব্যাপার ওটা নিয়ে একটু জানতে চাইছি। সবার একটা বিষয় বলছি, আপনার শুনে একটু কষ্ট হলেও কিছু করার নেই, শুনতে হবে। আপনার নাতনির বর্তমান গ্রহ পরিস্থিতি অনুযায়ী বৃহস্পতি গ্রহের উপরে রাহুর বিশেষ দৃষ্টিভঙ্গি প্রদান রয়েছে। তো বৃহস্পতি গুরুকারক গ্রহ, তার উপরে রাহুর দৃষ্টিভঙ্গি থাকলে চণ্ডাল দোষে পরিণত হয়। ফলস্বরূপ কি হবে? নিজে যা বুঝবে সে ঠিক আর সমস্ত ভুল। নিজে এমন কিছু কর্ম করবে যে পরিবারের মানুষ তাতে অসন্তুষ্ট বা নিজেদেরকে লজ্জিত বোধ করবে, ঠিক এরকম একটা পজিশনে চলছে, ঠিক কি না? একবারে ঠিক। তো এখান থেকে আপনি বলে বুঝিয়ে বার করে আনতে পারবেন না, কারণ গুরু চণ্ডালে ব্যতীত কোনো জাতক জাতিকা ম্যাক্সিমাম সময় অবাধ্য হয়ে যায়। এখন কিন্তু আপনার নাতিও সেম পর্যায়ে রয়েছে, মানে ও এক প্রকার অন্ধ, সব একদিকে আর ওই সম্পর্ক একদিকে, ঠিক এরকম একটা মধ্যস্থ পর্যায়ে রয়েছে আপনার নাতি, ঠিক তো? এখন ব্যাপার আপনি যেটা জানতে চাইছেন যে এখানে এই সম্পর্কে গেলে ভালো হবে কিনা এটা জানতে চাইছেন। হ্যাঁ, ওটা মানে বলা তো উচিত নয়, বলে রাখছি আপনার শুনুন, বলা উচিত নয়, বলা হয়েছে আপনার মাসিমা। এবার আমি বলি, বলা উচিত নয় কিন্তু বলছি, কষ্ট করে আপনাদের বিয়ে দিতে হবে না, খুব শীঘ্র পালিয়ে গিয়ে বিয়ে করবে আপনার নাতনি। আমার কথা মিলিয়ে নেবেন, আপ টু অন মিডিয়াতে আবার আপনি বলবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে বললাম পালিয়ে গিয়ে বিবাহ করা, এই সপ্তম ঘর ভালো করে বিচার করতে হবে। আপনার বিয়ে প্রেমে হবে? ম্যাক্সিমাম সময় জ্যোতিষের কাছে প্রশ্ন করতেই পারে বা আমাদের কাছে সে প্রশ্ন করে আমার লাভ ম্যারেজ আছে না অ্যারেঞ্জ ম্যারেজ আছে, তাও সপ্তম ঘর বলে দেবে।
সপ্তম ঘর বলে দিতে পারে আপনার জন্মছকে কি ধরনের বিবাহ আছে, এক না একাধিক, প্রেমে না দেখাশোনা করে। তাই জ্যোতিষ ছাড়িয়ে আমি কোথাও যেতে পারবো না, আগে জ্যোতিষ দিকটা গ্রহণ করে তারপর অন্য দিক যেতে হবে। একরকম বিচার করে সমাধান হবে না। যারা শুধুমাত্র একদিক দিয়ে বিচার করে তাদের দেখবেন সমাধানে কোথাও না কোথাও ত্রুটি অবশ্যই হচ্ছে। তাই তিনটে দিক যে প্রবলেম হতে পারে, এই তিনটে দিক নিখুঁতভাবে বিচার করতে হবে, তাহলে গিয়ে সমাধান হবে, নচেত কিন্তু সমাধান হবে না। তাহলে শুক্র গ্রহের অবস্থান দেখতে হবে, সে নেগেটিভ জায়গায় আছে না পজিটিভ জায়গায় আছে দেখতে হবে। রাশিগত দিক দিয়ে তার স্বামী কি দেখতে হবে, লগ্নগত দিক দিয়ে তার স্বামী কি দেখতে হবে, বর্তমান কোন গ্রহের দশা চলছে, গোচর তার কি চলছে, তার এর পরে কোন দশা চলবে, এই সমস্ত দিক দেখার দিক আছে। আপনি আপনার মনে প্রশ্ন হতে পারে আমার বিবাহটা কখন হবে, আমার বিবাহের যোগ কবে থেকে তৈরি হবে, এ তো আপনার বাস্তু দিকে বলা সম্ভব নয়, এ তো তন্ত্র করে বলা সম্ভব নয়। হ্যাঁ, তন্ত্রে বিশেষ আধ্যাত্মিক দিক রয়েছে, যে ক্ষেত্রে অনুমান করে তান্ত্রিক তন্ত্র প্রক্রিয়া দ্বারা অনুমান করে বলা যেতে পারে, কিন্তু জ্যোতিষ পুঙ্খানুপুঙ্খানু ডেট ধরে বলে দিতে পারে যে এই সময় থেকে এই সময়ের ভিতর আপনার বিয়ের যোগ চলছে, এই সময় থেকে এই সময়ের ভিতর আপনার বিবাহ হয়ে যেতে পারে। তাহলে সঠিকভাবে বিচারের প্রয়োজন রয়েছে, সঠিক কাউন্সিলিং করলে তো আমরা জানতে পাচ্ছি এই সময় থেকে এই সময় বিয়ের যোগ চলছে, এই সময় থেকে এই সময়ের ভিতর আমার বিবাহ হতে পারে। তাহলে সঠিকভাবে জ্যোতিষটাকে বিচার করতে হবে, গ্রহগত দিকের বিচার করতে হবে, তাহলে সমস্যা থাকলেও বেরিয়ে আসবে, আর সঠিকভাবে তার যদি সমাধান করা হয় তাহলে সমাধান হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আমি খড়গপুর থেকে বলছিলাম। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম ময়ূর গোস্বামী। আরেকটা বার? ময়ূর গোস্বামী? ময়ূর গোস্বামী। আচ্ছা, আপনার আপনার নাম? আমার নাম হচ্ছে আনন্দময়ী বোস ঠাকুর। আচ্ছা, ছেলের আনুমানিক বয়স কত হয়েছে? 31 না 33? 33। আচ্ছা আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে আপনার? ছেলে মানে একটু চাকরি সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, সবার একটা বিষয় বলছি, দেখুন আপনার ছেলের শনি গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই। দেখুন, ওর রবি প্লাস বুধের অবস্থান ভালো, বুধাদিত্য যোগ রয়েছে, ওর মানে এডুকেশন পারপাস যা আছে খুব একটা খারাপ নেই, কিন্তু শনি গ্রহের অবস্থান এমন একটা পর্যায়ে রয়েছে, বলছে যোগ্য ব্যক্তি যোগ্য কর্ম থেকে বিচ্ছিন্ন থাকবে, যদিও কোনো জায়গায় কর্ম হয় সেই কর্মের লংজিভিটি হবে না। বর্তমানে যে সমস্যা আপনার চলছে, ঠিক কিনা? হ্যালো, দেখবেন আপনার ছেলে যেখানে কোনো জায়গায় যদি কর্ম করে সেটা স্থায়িত্ব হবে না, কিছুদিন পরে কর্মটা চেঞ্জ হবে, এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? একদম, যে কোনো কারণে হয় নিজের ইচ্ছায় ছাড়বে না, সেখান থেকে ছাড়িয়ে দেবে, স্থায়ী কর্ম হবে না 100%। কেন? শনি গ্রহ কর্মের ফলদাতা, এমন জায়গায় রয়েছে, এমন কিছু বা সেখানে মঙ্গলের একটা অবস্থান রয়েছে, মঙ্গল নিজের ইচ্ছের মালিক। অ্যাকচুয়ালি কি হয়, মঙ্গল নিজের ইচ্ছের মালিক হয়, তো এরা কারোর অধীনস্থ পছন্দ করতে পারে না, বুঝতে পারছেন? সেক্ষেত্রে মানে কোনো আন্ডারে কাজ করা দিয়ে একটু ডিস্টার্ব হয়। অর্থাৎ আর সিম্পল উপায় বলে দিচ্ছি, শুনুন, ছেলেকে বলুন প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করতে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুক। মঙ্গলবার হনুমান চল্লিশা, মঙ্গলবার মানে 40 বার নাম করে হনুমান চল্লিশা। আমি কি বললাম? মঙ্গলবার নয়। হ্যাঁ, খুব ভালো কথা, ভক্ত হওয়াটাই খুব ভালো, কিন্তু মঙ্গলবার নয়, প্রত্যেক দিন পাঠ করতে হবে। হনুমান চল্লিশা শুধু কোনো মন্ত্র নয় এবং শুধু কোনো শ্লোক নয়, এর ভিতরে বিশেষ ভাইব্রেট রয়েছে। হনুমান চল্লিশা না, বলছি কি প্রত্যেক দিন পাঠ করতে বলবেন, প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করতে বলুন, আর নিজেকে একটু মেডিটেশন করতে বলুন। ওর মাইন্ডটা একটু শান্ত হলে কর্মের দিকে অবশ্যই মনোযোগ বৃদ্ধি হবে এবং ভালো কর্মের জন্য যোগাযোগ হয়ে যাবে। দর্শক বন্ধু, যে বিষয় নিয়ে বলছিলাম, তাহলে জ্যোতিষগত দিক দিয়ে বললাম, বাস্তুগত দিকের কথা। আপনার শুনতে অবাক লাগছে, বাস্তুর সঙ্গে বিবাহর কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে। বলছে বাস্তুর যদি নেগেটিভিটি কিছু থাকে, আপনার বাড়িতে থেকে শুভ কোনো কর্ম হবে না। দেখতে আসছে আপনার বাড়িতে, বাড়ি থেকে বললো ক্যান্সেল হয়ে গেল। আপনি বিয়ে করেছেন, বাইরে কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, প্রেমের সম্পর্ক ছিল, পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, ঠিক আছে, বাড়িতে এসছেন, তুমুল অশান্তি। অর্থাৎ বাস্তুগত দিকের কি পর্যায়ে রয়েছে সেটা যতক্ষণ আপনি জানছেন, তার যদি কোনো নেগেটিভ দিক থাকে, সেই নেগেটিভিটি যত প্রেমময় মধুরময় সম্পর্ক নষ্ট করে দেবে।
আরও যদি বাস্তুর উপরে কেউ কোনো মানে তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করে, মানে বাস্তু ক্ষতি হওয়ার অনেকগুলো দিক রয়েছে, বাস্তু নেগেটিভ হওয়ার কারণ রয়েছে, প্রথাগত বাস্তু খারাপ হতে পারে, কেউ কোনো ক্রিয়া দ্বারা ক্ষতি করতে পারে, আপনার কোনো ভুলভাল মেনশন, আপনি ভুলভাল মেনশন মিনস বাড়ি এমন করে তৈরি করেছেন যে আপনার মেকিং কোনো প্রসেসিংয়ের জন্যই বাস্তু দোষ পাচ্ছে। অর্থাৎ যেভাবেই হোক বাস্তুর দোষ থাকলে বিবাহিত সহজে বিয়ে হতেও চায় না বা বিবাহিত জীবনেও সুখময় কিছু পাওয়া যায় না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো। থার্ড লাস্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এবং ভয়ঙ্কর, কি একদম বাস্তব জিনিস, যে আপনার কন্যা সন্তান যতই রূপময়ী হোক তার বিবাহকে তন্ত্র প্রক্রিয়ার বিশেষ পর্যায়ে বেঁধে রাখা যায়। অবশ্যই লাইনে থাকুন। একজন গর্ভের সন্তানকে বেঁধে রাখা সম্ভব, একজন নারী মা হতে পারে না। এগুলো তন্ত্রের শটকর্ম যারা করে, নিম্ন প্রকার কর্ম যারা করে, নিচ্চ কর্ম যারা করে, তারা এই ধরনের কর্ম করে থাকে। যদিও আমরা এই ধরনের কর্ম আমরা একদমই অ্যাকসেপ্ট করি না বা আমরা নিজেরাও কিন্তু করি না। এরকম ধরনের কর্মের চিন্তাভাবনা যারা নিয়ে আসছেন তাদেরকে স্পষ্ট আমি লাইভ ফোন অনুষ্ঠানে বারণ করে দিই। নেগেটিভ চিন্তা নিয়ে যারা আসার চিন্তা করছেন, আসার প্রয়োজনই নেই। আমি কোনো নেগেটিভ ক্রিয়া করি না, আর নেগেটিভ ক্রিয়া আপনার সাথও দিই না। পজিটিভ ক্রিয়ার জন্য যত প্রকার আছে জিজাল লাগিয়ে দেবো। গুরুর কাছ থেকে যা শক্তি পেয়েছি, আমার আধ্যাত্মিক দিক দিয়ে যতটুকু আমি অর্জন করতে পেরেছি, জিজাল লাগিয়ে আপনার সমস্যার সমাধান করে দেবো। নেগেটিভ কাজের জন্য আমি ফিরেও তাকাবো না আপনার দিকে। তাই নেগেটিভ চিন্তা নিয়ে আসবেন না। যত প্রকার তন্ত্র প্রক্রিয়া করে আপনার বিয়েকে বেঁধে রাখুক, আপনার বিয়ে না হতে দিক, কেউ চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে, ঠিক আছে ওর বিয়ে হয়ে দেখা, আমি বিয়ে বেঁধে রেখেছি বা ও বিয়ে বেঁধে রেখে দিয়েছে, চলে আসবেন। যত চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ ভেঙে দেবে এই দিনের সাহায্য। আমি দিনের সাথে তো কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করে থাকি, যে মায়াংতন্ত্র এক প্রকার মায়া জাল, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের একমাত্র শীর্ষস্থান। বিশেষ দিন রয়েছে, বিশেষ কাজের জন্য বিশেষ সময় আলোচনা করবো। দেখে নেবো কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি জম্মুপুর থেকে বলছি, পুষ্পা হালদার বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন মা? আমার ছেলের বিষয়। ছেলের নাম বলুন। বিলাস হালদার। তিলক হালদার। বিলাস। টিভির সাউন্ডটা একটু মিউট করুন না। ছেলের সম্বন্ধে জানবো। টিভির সাউন্ডটা একটু মিউট করুন, বন্ধ করুন। হ্যাঁ, এইবার বলুন, ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নাম বলুন। ছেলের নাম বিলাস হালদার। বিলাস হালদার। বয়স কত হচ্ছে? বয়স 31 বছর। 31। আপনার নাম? আমার নাম পুষ্পা হালদার। ছেলের বিবাহিত জীবন জানতে চাইছেন? হ্যাঁ। প্রথম একটা বিষয় বলছি শুনুন। সম্পর্ক মানে আমাকে একটু ঠিকঠাক বলবেন, সম্পর্কজনিত কোনো ব্যাপার নিয়ে কোনো ঝামেলা অশান্তি হয়েছে কি, কোনো বিবাদ হয়েছে কি, খুলে মেলে বলবেন জাস্ট, মানে হ্যাঁ বা না, অন্য কিছু শুনছি আমি। হ্যাঁ বলছি সম্পর্কজনিত কোনো ব্যাপার নিয়ে কোনো বিবাদ ঘটে গেছে, হ্যাঁ বা না উত্তর দিন, ডিটেলস বলতে হবে না। না, ঘটেনি। আচ্ছা, যদি না ঘটে থাকে তাহলে খুব ভালো, কিন্তু আমার হিসাব অনুযায়ী বলছে এই জাতকের কোনো প্রেম বৈচিত্র্য সম্পর্ক নিয়ে ডিস্টার্ব হওয়ার কথা, কারণ জাতকের মঙ্গল এবং শুক্রের অবস্থান ঠিকঠাক নেই। কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক পর্যন্ত টিকবে না, সহজে বিয়েও হতে চাইবে না, এবং মাঝে মধ্যে বিয়ের প্রতি একটা মানে নিজের প্রতি মানে নিজেরও বিয়ের প্রতি একটা নেগলেসি ভাবও থাকবে। এগুলো লক্ষ্য করেন আপনি? হ্যালো, বিয়ের জন্য বলছি, ও এক সময় এসে বিয়ে বলছে করব না। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি বলি, আমি যে নেগলেসি ভাবের কথা বললাম তার মানে বিয়ের প্রতি আগ্রহ না দেখানো। আমার কথা কি বুঝতে পারছেন আপনি মাসিমা? হ্যাঁ, বলছি বিয়েটা কি করবে কি করবে না। হ্যাঁ, আমার কথাগুলো বুঝতে পারছেন সেটাকে বলুন। হ্যাঁ, বুঝতে পারছি। আমার বিচার অনুযায়ী আপনার ছেলের মাঝে মধ্যে দেখবেন বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই, যার জন্য আপনি যুদ্ধ করছেন, সেই যোদ্ধার হাতে অস্ত্র নেই। বুঝতে পারছেন? অর্থাৎ এটা কেন, এই কারণটা আপনাকে বললাম, সেটা আপনি বোঝার চেষ্টা করলেন না। আপনার ছেলে কোনো জায়গায় সম্পর্কে জড়িয়ে থাকবে এবং সেই সম্পর্ক নিয়ে বিবাদ ঘটবে, যার কারণে ওর বিবাহের প্রতি কোনো ন্যাক থাকবে না। যাক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিবাহিত জীবন এবং বিবাহিত জীবনে বিভিন্ন প্রকার বিপর্যয় সমস্যা, তার সমাধান কি আছে, আদেও 100% সমাধান হয় কি না? কারণ আমি আমার গত সপ্তাহে একজন প্রশ্ন করেছিল, মহারাজ আপনি তো বলেছেন কোনো দোষ খণ্ডন হয় না, তাহলে আমার তো মাঙ্গলিক আছে, দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, তাহলে আমার মাঙ্গলিক কাটালে কি বিয়ে হবে? খুব সুন্দর প্রশ্ন করেছে কিন্তু আমাকে, যে দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, আমার মাঙ্গলিক দোষ আছে, কিন্তু আমি দোষটা আপনার কথা অনুযায়ী কাটাতে পারছি না। কেন?
বলছে না আপনি বলেছেন তো কোনো দোষ কাটে না, তাহলে আমার দোষের জন্য যখন বিয়ে হচ্ছে না, দোষটা কাটালে বিবাহ কি করে হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে অ্যাকচুয়ালি শাস্ত্রসম্মত, কাউকে বুঝিয়ে বলার জন্য শাস্ত্রসম্মত কোনো দোষ খণ্ডন হয় না। তাহলে কি হয়? দোষের নেগেটিভিটি শুধু নষ্ট করে তাকে পজিটিভ দিকে পরিবর্তন করা হয়। সেই দোষের যে নেগেটিভ আছে সেই পথটাকে নষ্ট করে সেটা পজিটিভ দিকে পরিবর্তন করা হয়, দোষের এক্সাক্ট কোনো প্রতিকার করা হয়। তাহলে যখন সেই নেগেটিভিটি ভাব কেটে পজিটিভ ভাবে পরিবর্তন হবে, তখন সেই দোষের জন্য আপনার জীবনে যা নেগেটিভ ঘটছিল, সেই দোষের জন্য আপনার জীবনে যে সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে যাবে, আপনি সমাধান পেয়ে যাবেন। এই জন্য আপনাকে সঠিকভাবে দোষটাকে বিচার করার প্রয়োজন আছে। আপনি দেখলেন মাঙ্গলিক দোষ, আপনার মাঙ্গলিক দোষ কি এতটাই মানে আপনাকে ডিস্টার্ব করতে পারে? কি পর্যায়ে আছে, কত ডিগ্রি বেস করে আছে, আপনার মঙ্গলটা সপ্তম ঘরে আছে না অষ্টম ঘরে রয়েছে, সেখানে কারোর দৃষ্টিভঙ্গি আছে কিনা, আপনার দশা অন্তর্দশা কি চলছে, গোচরভাবে এরপরে কি ভাব আসতে পারে, এইগুলো সব বিচার করতে হবে, তারপরে গিয়ে একটা প্রতিকার সম্ভব। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের জ্যোতিষগত দিক দিয়ে আমরা বিচার করলাম, ঠিক আছে মঙ্গলের সমস্যাতে একটা লাল পড়া পরে নিলাম, আদেও সেটা আমাদের জন্য প্রয়োজনীয় কিনা, আদেও সেটা আমাদের জন্য প্রয়োজনীয় কিনা, এগুলো সঠিকভাবে জানতে হবে। তাহলে কি হবে বিস্তীর্ণ বলবো। দেখে নেবো কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, অঞ্জনা মজুমদার বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানতে চাইছি। অঞ্জনা মজুমদার। অঞ্জনা মজুমদার। আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম ভারতী বড়াল। আচ্ছা, আনুমানিক বয়স কত হয়েছে তোমার? 28 বছর। 28 বছর। বলো কি প্রশ্ন আছে বিবাহিত জীবন নিয়ে? বিবাহিত জীবনে মানে বেবি প্রবলেম, মানে 10 বছর ঠিক আছে, শুনতে থাকো। প্রথম বেবি মানে বাচ্চা হচ্ছে না, এটাই প্রবলেম, কেন হচ্ছে না? ঠিক আছে, শুনতে থাকো, অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। জন্মছক বিচার করলে তোমার দেখো এখানে একটা ব্যাপার আছে, বলতে আমাদের সপ্তম ঘর আমাদের বিবাহিত জীবনের ঘর, তো সপ্তম ঘর সপ্তমপতি কোনো প্রকার যদি সন্তান ঘরে থাকে, সেখানে কোনো যদি নেগেটিভ পর্যায়ে থাকে বা নেগেটিভ কোনো গ্রহের সঙ্গে থাকে, সেক্ষেত্রে তাদের সন্তান উৎপাদনে ডিস্টার্ব হয়। কিন্তু তোমার জন্মছকে সেরকম কোনো বৈশিষ্ট্য নেই, অর্থাৎ জন্মছক অনুযায়ী তোমার সন্তানে কোনো বাধা প্রাপ্তি নেই। কিন্তু তুমি দেখবে বারবার চেষ্টা করেও তোমার যদি কোনো মেডিকেল পারপাস ট্রিটমেন্ট করে, দেখবে কোনো দোষ খুঁজে পাবে না, তারপরেও কিন্তু তুমি সন্তানের সুখ ভোগ করতে পারবে না। তার প্রধান কারণ হচ্ছে এটা নিজে বোঝা উচিত তো, যে তোমার উপরে তন্ত্র প্রয়োগ চলছে, এটা নিজে বুঝতে পারো না? না, এরকম তো আমার কোনো শত্রু নেই, মানে আমি তো জানি যে এইটুকু যে আমার কোনো সেরকম শত্রু নেই যে কেউ। এটাই তোমাদের সবথেকে বড় ভুল। আমাদের জানা শত্রুতে যা ক্ষতি করে আমরা তো জানতে পারি, অজানা শত্রু গুপ্ত শত্রুই তো আমাদের মারাত্মক ক্ষতি করে, যেগুলো আমরা জানতে পারি না। আর মারাত্মক ক্ষতি হয় এটা এই জন্য যে আমরা জানি না। তাই শত্রু দিক অবশ্য রয়েছে এবং কারো তন্ত্র প্রয়োগ রয়েছে। তাই যত তুমি, আমি তোমাকে বলে রাখছি আজকের কথা নোট করে নেবে, মেডিকেল পারপাস যত প্রকার ট্রিটমেন্ট করবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো অন্তর্দিক দিয়ে তুমি সন্তানের মা অবশ্যই হও, সন্তান সুখ ভোগ করো, কিন্তু যতক্ষণ না তোমার তন্ত্র প্রয়োগ খণ্ডন হচ্ছে তোমার উপর থেকে, ততক্ষণ তুমি সন্তান সুখ লাভ করতে পারবে না। এটা কিন্তু আমাদের কাছে খুব কঠিন একটা ব্যাপার। সুপ্ত শত্রু আর গুপ্ত শত্রু, সুপ্ত শত্রু কোনো ক্ষতি করলে আমরা বুঝতে পারি, প্রতিকার করতে পারি, তাই বেশি ক্ষতিগ্রস্ত হয় না। গুপ্ত শত্রু আমরা জানিই না যে সে আমার শত্রু, সে ক্ষতি করলে কিন্তু সে বার আমরা আটকাতে পারি না। যাক, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিবাহিত জীবন এবং সেক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান সে অনুযায়ী আপনার প্রতিকার। মঙ্গলের অবস্থানের প্রতিকারের জন্য আপনারা রত্ন নেবেন না তন্ত্র দ্বারা প্রতিকার করবেন, এটা কিন্তু নির্ভর করবে গ্রহের পজিশন কি আছে। যদি মঙ্গল গ্রহ কোথাও নিচস্থ থাকে বা উচ্চস্থ থাকে, সেক্ষেত্রে আপনি রত্ন পরিধান করুন, এক্সাক্ট 100% কাজ করবে। কিন্তু সেক্ষেত্রে গ্রহের ডিগ্রিগত মান, গ্রহ কোথায় বসে রয়েছে, জাতক কোন গ্রহের জাতক, সেগুলোকে ভালো করে বিচার করে তারপরে কালার মেনশন করতে হবে, সাইজ মেনশন করতে হবে, তার আকার আকৃতি, তার শরীরে কতটা টানতে পারে না পারে সে অনুযায়ী তার আকার আকৃতি বা তার ওয়েট নির্ভর করবে। ধাতুর সঙ্গেও পড়বে, সেটাও গ্রহগত দিকে দেখতে হবে। যে ধাতুর সঙ্গে দেওয়া হচ্ছে, আমি চুনিকে তামা দিয়ে পড়াচ্ছি, তার রবির সঙ্গে মঙ্গলের সম্পর্ক কেমন আছে, কি পর্যায়ে আছে, আমি যদি ভুল জেনে হঠাৎ করে দেখা যাচ্ছে শত্রু গ্রহের কোনো রত্ন মিত্র গ্রহের ধাতু দিয়ে পরিয়ে দিই, তাহলে কি হবে, সেটা একটা বিবাদ হয়ে যাবে। তাই রত্ন পরিধান করার আগেও আপনাকে ভালো করে জানতে হবে যে আপনি যে ধাতু দিয়ে পরিধান করাচ্ছেন সেটা আপনার জন্য উপযুক্ত কিনা। এইভাবে প্রত্যেকটা যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনি রত্ন পরিধান করেন 100% কাজ পাবেন, কিন্তু সব ক্ষেত্রে নয়।
কারণ গ্রহ সমষ্টি যদি বিশেষ দোষে পরিবর্তন করে আপনাকে তন্ত্র প্রয়োগ করতে হবে। তন্ত্র প্রয়োগ একটা বিশেষ কথা বলবো আপনাকে, দেখুন ওকে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? মেদিনীপুর থেকে। কার বিষয়ে জানবেন? নিজের। আচ্ছা, নাম বলুন। কৌশিক দেব সিংহ। আচ্ছা, মায়ের নাম? আরতি দেব সিংহ। আনুমানিক বয়স কত হয়েছে আপনার? 42। 42। কি প্রশ্ন আছে? কর্ম সংক্রান্ত। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি আপনাকে, আপনি বর্তমান একটা দিক এখন থেকে নয় অনেকদিন আগের থেকে লক্ষ্য করবেন, অ্যাকচুয়ালি বুধ আপনার খুব ভালো বা কেতুর অবস্থান আপনার দারুণ। কেতুর অবস্থান ভালো হলে, কোনো লগ্ন সাপেক্ষ কেতুর অবস্থান যদি পর্যায়ে কোনো জাতক জাতিকার ভালো হয়, সে অত্যাধিক বুদ্ধিসত্তা দিক থাকে। কিন্তু আপনার বুধের উপরে যেহেতু রাহুর দৃষ্টিভঙ্গি রয়েছে, দেখবেন আপনি কাউকে যুক্তি পরামর্শ দিচ্ছেন তার জন্য খুব বেটার, বাট নিজের জন্য নিজের বুদ্ধি অ্যাপ্লাই করলে ঠিকঠাক ফল পাচ্ছে না। লক্ষ্য করেন কিনা? এই বিষয়টা বলছে কি, কেতুর পর্যায়ে ভালো, শুধু কেতু যে পর্যায়ে রয়েছে তাকে আর একটু পজিটিভ দিক করতে হবে, বুধের যে দিকটা নেগেটিভ রয়েছে তাকে একটু পজিটিভ করতে হবে। কর্মের দিক নিয়ে কোনো চিন্তা নেই, ব্যবসায় দিক আপনার খুব ভালো আছে এবং আপনি খুব ভালো দিক পাবেন। শুধু একটু সঠিকভাবে এই যে কাউন্সিলিংটা সঠিকভাবে করে যদি তার প্রতিকার দেওয়া হয় 100% সমাধান হবে। যাই হোক, যাদের আজকে লাইভ ফোন অনুষ্ঠানে ফোন করলেন, সমস্যা নিয়ে তো অবশ্যই বললেন, সমাধানের বিষয় তো বললাম, কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিনের কথা বলছি যেদিন সমাধান করলে আপনার জীবনের অন্ধকারচ্ছন্ন কেটে আলোকময় হবে। আগামী 2 সেপ্টেম্বর বিশেষ অমাবস্যা, কৌশিক অমাবস্যা। কৌশিক অমাবস্যা তারাপীঠের দুটোর সম্পর্ক কিন্তু ভীষণ গভীর। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না জেনে নিন। এত গভীর সম্পর্ক বলতে যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যা কৌশিক অমাবস্যার দিনকে তারাপীঠ মহাশ্মশানে যদি করা হয় তাহলে সে সমাধান সৃষ্টি যাবে। তারাপীঠ কেউ চিনত না, জানতো না, যদি সাধক বামা খ্যাফা না থাকতো। আর সেই বামা খ্যাফার বিশেষ দিন মাতৃদর্শনের এই কৌশিক অমাবস্যা। তাই কৌশিক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে যদি সঠিকভাবে কোনো তন্ত্রক্রিয়া করা যায়, যাদের সমস্যা রয়েছে সমাধান করতে চাইছেন, একটাবার যোগাযোগ করুন, 100% সমাধান পাবেনই পাবেন। আমি দিনের সাথে জট টু অন মিডিয়াতে সম্পূর্ণ লিখিত গ্যারেন্টি দিয়ে কাজ করে থাকি। এরকম আমি কিন্তু চিল্লিয়ে চিল্লিয়ে বলি যে আপনার সমস্যার সমাধান 100% হবে, আমি গ্যারেন্টি দিয়ে কথা বলি, হবেই। তাই সমস্যা থাকলে একটাবার যোগাযোগ করবেন। এই দিনে আপনি নিজে ক্রিয়াস্থলে বসে আপনার সমস্যার সমাধান করতে পারেন। আপনাদের যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, সে বাস্তুগত দিকের কারণে হোক, গ্রহগত দিকের কারণে হোক, বা কেউ তন্ত্র প্রয়োগ করে রাখুক, দেখার দায়িত্ব আমার। আপনারা এই দেখুন, আজকের দিনে আপনারা মিসগাইড হচ্ছেন কেন? জ্যোতিষের কাছে গিয়ে প্রথমেই তো ডেট অফ বার্থ, টাইম প্লেস দিচ্ছেন, সে দেখার চেষ্টা করছে না কোনো তন্ত্র প্রয়োগ আছে কিনা, দেখার চেষ্টা করছে কিনা বাস্তুগত দিক আছে কিনা। প্রতিকার যেটা দিচ্ছে কার্যকরী হয়ে উঠছে না। জ্যোতিষ সাবজেক্টটা আপনার কাছে মিথ্যা হয়ে উঠছে। সাবজেক্ট মিথ্যা নয়, আমাদের দেখার ভুল। 3টে দিক দেখতেই হবে আমাকে, 3টে দিক আমাকে দেখতেই হবে। শুধু জ্যোতিষ নয়, শুধু বাস্তু নয়, শুধু তন্ত্র নয়, ওভারঅল সমস্ত দিক দেখলে তাহলে কিন্তু সমাধান পাওয়া যাবে, নচেত সমাধান পাবেন না। তাই যারা আমার চেম্বারে আসবেন প্রত্যেকে বলা হয় ভিজিট আমার তো একদম সামান্য। 2016 সাল থেকে এখনো ভিজিট কিন্তু আমি কখনো বাড়াইনি, সমস্ত বর্ণের মানুষ যাতে আসতে পারে। অনেক মানুষ শুনছে যারা হয়তো দারিদ্র্য সীমার নিচে একটু আছে, আমার কাছে আসতে চাইছে, অর্থের জন্য আসতে পারছে না, তাদের জন্য, সকলের জন্য ভিজিট মাত্র 251 টাকা। আর যারা চেম্বারে আসবেন, বাস্তুর মাটি বা একটু ধুলো নিয়ে আসবেন, আপনার বাস্তুতে নেগেটিভ পজিটিভ কি আছে যাবতীয় কিছু বলার দায়িত্ব আমার। সেটা ফ্রি কনসাল্ট, বাস্তুর জন্য কোনো টাকা লাগবে না। আপনি যে ভিজিটিং চার্জ দিয়ে আপনার দেখাবেন, বাস্তুর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না, বাস্তুটা আপনি আপনার জানতে পারবেন। তাহলে আমি দেখার সময় 3টে দিক মেনশন করে দেখি। যে কোনো বিষয়, আপনার সন্তান নিয়ে ডিস্টার্ব হোক, পড়াশুনো নিয়ে ডিস্টার্ব হোক, বিবাহ নিয়ে ডিস্টার্ব হোক, স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব হোক, আমি 3টে দিক মেনশন করে সবসময় দেখি, তন্ত্র প্রয়োগ, বাস্তু আর আপনার গ্রহগত দিক। সমস্যার সমাধান সব সময়ের জন্য হবে যদি আপনি সঠিক রাস্তা প্রয়োগ করেন। আবারও বলছি, ভুল করেও ভাববেন না জ্যোতিষ মানে আপনার জীবন পরিবর্তক, জ্যোতিষ মানে আপনার পথ প্রদর্শক, পথ বলে দিতে পারে, সঠিক রাস্তা বেছে নেওয়ার দায়িত্ব আপনার। যদি কোনো সুদক্ষ জ্যোতিষের পরামর্শে সঠিক পথকে আপনি বেছে নিতে পারেন, আপনার জীবন সুখময় হয়ে উঠবে। ভালো থাকবেন এবং কাউকে ভালো রাখার চেষ্টা করবেন, দেখবেন ঈশ্বর আপনাকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করবেন। দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে নমস্কার।